বনের জমিতে বেনজিরের রিসোর্ট কিংবা বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ কিভাবে একজন সরকারি কর্মকর্তার ঘরে হয়ে উঠল আলাদিনের চেরাগ, কিভাবেই বা সেই চেরাগ তার ঘরে পৌঁছে গেল, সেই সবকিছু নিয়ে আজকে আলোচনা করতে চাই একজন সরকারি কর্মকর্তা যিনি দীর্ঘদিন সরকারের খুবই গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। র্যাবের মহাপরিচালক ছিলেন বাংলাদেশ পুলিশের আইজিপি। সেই জায়গাটি থেকে আসলে কি করে এত অঢেল সম্পত্তির তিনি মালিক হয়ে উঠেছেন, কেনই বা আসলে একটি পত্রিকার অনুসন্ধান করা প্রতিবেদনের ভিত্তিতে তার বিরুদ্ধে এতদিন পরে দুদক নড়ে চড়ে উঠলো, এতদিন দুদক কোথায় ছিল, কেন এই সম্পত্তির খোঁজ এতদিন মিলেনি, সবকিছু নিয়ে আজকে আলোচনা করতে চাই দুদকের জালে বেনজির আহমেদ। এই বিষয় নিয়ে আজকের দেশ সাম্প্রতিকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তাসনুভা তন্নি। দর্শক, দুদকের জালে বেনজির আহমেদ নিয়ে আজকের এই আলোচনায় আমার সাথে তিনজন বিশেষ অতিথি আছেন। আমাদের সাথে আছেন নাইমুল ইসলাম খান, গণমাধ্যম ব্যক্তিত্ব, এমেরিটাস সম্পাদক আমাদের নতুন সময়, আছেন মাসুদ কামাল, সিনিয়র সাংবাদিক, এবং আছেন মোহাম্মদ সালাউদ্দিন রিগান, আইনজীবী, সুপ্রিম কোর্ট। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। মোহাম্মদ সালাউদ্দিন রিগান, আপনাকে দিয়ে শুরু করতে চাই। বেনজির আহমেদের অবৈধভাবে বা দুর্নীতির মাধ্যমে যে সম্পদ অর্জিত হয়েছে, কিংবা হয়তো তিনি সেই সম্পদ দুর্নীতি করে অর্জন করেননি, যেটাই হোক না কেন, যে অনুসন্ধানী প্রতিবেদনের প্রকাশের পরে আসলে সবাই নড়ে চড়ে উঠেছে, সেটি নিয়ে নিঃসন্দেহে অনুসন্ধান হওয়া উচিত, সত্য কিংবা মিথ্যারও যাচাই হওয়া উচিত। কেন আসলে এই বিশাল সম্পদের খোঁজ আমরা এতদিন পাইনি, কেন এতদিন পরে সেটি নিয়ে আমাদের রিড করতে হলো, এতদিন পরে কেন দুদক মাথাচাড়া দিয়ে উঠলো? ধন্যবাদ আপনাকে। পত্রিকা একটা রিপোর্ট পাবলিশড হয়েছে। একটা পত্রিকা যখন একটা রিপোর্ট হয়, তাহলে সেটা সাধারণত দুদকের উচিত যেটা তদন্ত করা। একটা জিনিস যখন তদন্ত করবে, সেটা সত্য হোক আর মিথ্যা হোক, একটা কিছু বেরোয় আসবে। যখন একটা রিপোর্ট পাবলিশড হয়, তখন জনমনে একটা দেখা যাচ্ছে যে মানুষ মনে করতেছে যে উনি অবৈধ সম্পদ অর্জন করেছেন, আবার কেউ মনে করতেছে উনি করেন নাই। এখন করেছেন বা করেন নাই সেটাও বিবেচ্য বিষয় না। যেহেতু একটা অনুসন্ধানী প্রতিবেদন পাবলিশড হয়েছে, দুদকের এটা অনুসন্ধান করা উচিত। কিন্তু আমাদের দেশে দুদক এটা নিয়ে কোনো ব্যবস্থা নেয় নাই। আমরা এটা নিয়ে প্রথমে এপ্রিলের 4 তারিখে একটা নোটিশ দিয়েছিলাম। নোটিশ দেওয়ার পরে দুদক আমাদেরকে কিছুই জানায় নাই। তারপর আমরা 18 এপ্রিলে আরেকটা লিগেল নোটিশ দিছি। দেওয়ার পর সেখানেও দুদক আমাদেরকে জানায় নাই যে অনুসন্ধান ওনারা করবে বা করবে না। এজন্য আমরা বাধ্য হয়ে একটা রিট পিটিশন দায়ের করেছি। এখন দুদকের কাছে যখন একটা অভিযোগ প্রকাশ হয়, তখন দুদক যে কারো নিজ দায়িত্বেই সেটা তদন্ত করতে পারে। কিন্তু আমাদের দেশের দুদক এরকম যে নিজ থেকে কিছু করতে চায় না। আমাদেরকে মনে হচ্ছে যে দুদকের গাড়ে কেউ বলে আসলেও দুদক বাধ্য হয় না। সেটি আসলে কেন বা কি কারণ মনে করছেন আপনি? তিনি অত্যন্ত ক্ষমতাশালী ছিলেন কিংবা খুবই গুরুত্বপূর্ণ পদে বহাল ছিলেন সে কারণে, কিন্তু এখন তো তিনি আসলে সেই পদে বহাল নেই। এখন তাহলে কি সমস্যা, কেন দুদক নড়ে চড়ে উঠলো না? দুদক যদি মনে করে যে আমরা সাবেক পুলিশ প্রধান ছিল, সেটা মাথায় নিয়ে হয়তো দুদক এটা নিয়ে কোনো ব্যবস্থা নিচ্ছে না। জি, এই জায়গাটিতে মাসুদ কামাল একটু আপনার কাছে আসতে চাই। জি, ক্লিয়ার হয়নি। দুদকের কাছে আপনি দুবার চিঠি দিয়েছেন, আপনি ব্যক্তিগতভাবে আপনি দিয়েছেন? জি, আমি ব্যক্তিগতভাবে চিঠি দিয়েছেন দুইবার। তারা কোনো রেসপন্স করে নাই। প্রথমে একটা চিঠি দিয়েছি 4 এপ্রিল। সেখানে আপনি কি লিখেছেন? সেখানে আমরা লিখেছি এই যে পত্রিকায় যে রিপোর্ট প্রকাশিত হয়েছে অনুসন্ধানী প্রতিবেদনটা, সেটা নিয়ে একটা অনুসন্ধান করার জন্য। ওকে, সংবাদের বিষয়ে অনুসন্ধান চেয়ে আপনারা 4 এপ্রিল দুদকের কাছে সেই আবেদন করেছেন। মাসুদ কামাল, 14 বছর রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন বেনজির আহমেদ। সেখান থেকে আসলে তিনি যেই রাষ্ট্রের কাছ থেকে তিনি যেই বেতনভুক্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনরত ছিলেন, সেই বেতন অনুযায়ী আসলে যেই সম্পত্তির কথা বলা হচ্ছে সেটি খুবই অস্বাভাবিক। 14 বছর পরেও আসলে যখন দুদককে বিষয়গুলো জানানো হয়েছে, তখন আসলে কেন তাকে নিয়ে দুদকের কোনো মাথা ব্যথা নেই? যে কথা বলছিলেন জনাব সালাউদ্দিন, সেটি কি আসলে শুধুমাত্র তিনি একজন পুলিশের সাবেক কর্মকর্তা ছিলেন বলেই এই ভয়? না, আসলে দুদকের মনে কি ছিল এটা তো আমি বলতে পারবো না। তো এখানে যে জিনিসটা হলো কি, যে কথাটা রিগান সাহেব বললেন আমার কাছে খুবই ভ্যালিড কথা মনে হয়েছে। যে একটা অভিযোগ উঠেছে, দেখেন পত্রিকাগুলো কিন্তু একটা ডিক্লারেশনের মাধ্যমে আসে এবং একটা নিয়মের মধ্যে থাকে, তারা চাইলেই যা কিছু কিন্তু করতে পারে না। তো তারা একটা অভিযোগ করেছে, যার বিরুদ্ধে করেছে উনি ওই ঘটনার 3 সপ্তাহ পরে একটা ব্যাখ্যা দিয়েছেন। তো এখন প্রশ্নটা হচ্ছে যে অভিযোগটা ঠিক নাকি বেনজির সাহেবের ব্যাখ্যাটা ঠিক? দুটোই তো ঠিক হতে পারে না। মানে এখানে কলমটা আছে অথবা কলমটা নাই, দুটোই তো ঠিক হতে পারে না, যে কোনো একটা ঠিক। কোনটা ঠিক?
যে কথাটা রিগান সাহেব বললেন যে এপ্রিলের 4 তারিখে ওনারা দুদককে বলেছেন যে আপনি এই ব্যাপারে একটা ব্যবস্থা নেন, দুদকের নেওয়া উচিত ছিল। কারণ দুদক তো ভাই এরা যে বেতন ভাতা পায় এটা তো আমাদের টাকায় পায় না, কি কারণে তারা আছে? তারা তো একটা দুর্নীতির অভিযোগ উঠেছে, এটা তদন্ত করবে, তদন্ত করতে সমস্যা কি? বাট আমাদের এখানে খুব বিস্ময়ের সঙ্গে আমরা লক্ষ্য করি কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে তদন্তকে বরং বিলম্বিত করা হয় এবং আইন আদালতের মাধ্যমে আইন আদালতের ফরম্যাটেই বিলম্বিত করা হয়। আপনি দেখেন একটা উদাহরণ, কতদিন আগের কথা, এই যে এস আলম গ্রুপ তারা $1 বিলিয়ন বিদেশে বিনিয়োগ করেছে, কি করেনি এই সংক্রান্ত একটা রিপোর্ট হলো, কোনো তদন্ত এখন পর্যন্ত হয়েছে? নানা রকম নকশা কইরা তাল বাহানা কইরা প্রথমে এটা 3 মাসের জন্য স্থগিত করলো, না এটা তদন্তই করা যাবে না। ভাই একটা অভিযোগ উঠেছে, উচিত কি? উচিত হলো কত দ্রুত সম্ভব এটা তদন্ত করো, কারণ তদন্তটা করলে হয় কি, যার বিরুদ্ধে অভিযোগ উঠে উনিও কিন্তু একটা মানে পান যে না ঠিক আছে ওনার বিরুদ্ধে অভিযোগটা করা ঠিক হয় নাই, তো আর যে মিথ্যা অভিযোগ করে তারও একটা সাজা হওয়া উচিত, তারাও তো মিথ্যা অভিযোগ চলতেই থাকবে, এটা তো হওয়া উচিত না। যে সেক্ষেত্রে তদন্তটা করতে তারা যখন বিলম্ব করে তখন কি হয়, তখন সাধারণ মানুষের মধ্যে একটা সন্দেহ ঢুকে যায় এবং সেই সন্দেহটা কার প্রতি উঠে? কেবল যার নাম অভিযোগ তার প্রতি না, কিন্তু তার প্রতি সামান্যই উঠে, বেশি উঠে যার আমলে ঘটনা ঘটেছে সেই সরকারের বিরুদ্ধে, সেই সরকারের বিষয়ে। আমি একটা জিনিস বুঝিই না যে সরকার কেন এই দায়টা নিজের কাঁধে নেয়। সেই জায়গাটিতে একটি বড় প্রশ্ন থেকেই গেল নাঈমুল ইসলাম খান, এই যে সরকারের কাঁধে দায় গেল নাকি আসলে সরকারি যারা কর্মকর্তা আছেন তাদের আরো সোচ্চার হওয়ার জায়গাটি সৃষ্টি হবার কথা ছিল? আইনের জন্য মানুষ নাকি আসলে মানুষের জন্য আইন? যখন আইনের মানুষেরা এই ধরনের দৃষ্টান্ত স্থাপন করছেন তখন অন্যরা আসলে কি করবেন? আইনের মানুষ কে? বেনজির আহমেদ তিনি তো আইনের মানুষ না, কে? আপনিও তো আইনের মানুষ, মানে আমরা সবাই আইনের অধীন। বেনজির কিন্তু আলাদা করে আইনের অধীন, খুবই গুরুত্বপূর্ণ দায়িত্বরত ছিলেন তিনি। এখন এখানে দেখেন এই মুহূর্তে এখানে কিন্তু বেনজির সাহেবের মানে দিকটা বলার জন্য কেউ নাই, এটাও কিন্তু নীতি বিরুদ্ধ কাজ। তো আমরা কি সেই নীতি মেনটেন করতে পারতেছি? মনে করেন ওই রিপোর্টগুলির মধ্যে এমনও অংশ আছে, যেমন মনে করেন এলজিইডি 7 মাইল না 7 কিলোমিটার রাস্তা করে দিয়েছে। এটা বাংলাদেশের মানে আমি সহ আমাদের বহু সাংবাদিকের বহু অনুরোধে বহু 7 মাইল রাস্তা এলজিইডি করে দিয়েছে। এখন এটা এখানে অভিযোগ আসছে, এটা আমার বিরুদ্ধে আপনি একটা স্টোরি করে দিতে পারেন। আমি যেই সমস্ত পত্রিকায় ছাপা হয়েছে তাদের সম্পাদকদেরও জানি, কারণ ওই এলজিইডিতে সাংবাদিকদের একটু প্রশ্রয় দেওয়া হয় এবং সাংবাদিকরা গিয়ে রিকোয়েস্ট করলে আপনি গেলেও আপনার বাড়িতে একটা 1.5-2 কিলোমিটার রাস্তা তো পেয়ে যাবেন। জিনিসগুলি হচ্ছে রিপোর্টটার মধ্যে অনেক উইকনেসেস আছে। এই যে ধরেন আপনিও যেভাবে উপস্থাপন করলেন, মানে তার বেতন ভাতা, এগুলি কিন্তু একটাও এইভাবে অভিযোগ হিসেবে আসা ঠিক না। প্রশ্নটা তো এই বেতন দিয়ে করা যায় কিনা সেটা না, সেটা হলো উনি কিভাবে করেছেন। কিন্তু উনি যে কথা মাসুদ কামাল বলছিলেন, উনি নিজের জায়গা থেকে একটা স্টেটমেন্ট দিয়েছেন, সেখানে বলেছেন যে তার নিজের পারিবারিক ব্যবসা আছে এবং সেই ব্যবসা থেকে কৃষি কাজের কথা উল্লেখ করেছেন। আমি আবারও বলি, আমার কথাটা হচ্ছে যে তার যে সম্পদের বিবরণী তিনি বলছেন যে এগুলি তার ইনকাম ট্যাক্সের ফাইলে এগুলি আছে। আমি এটা তাকে ডিফেন্ড করার জন্য এখানে বসে নাই, কিন্তু আমার বলাটা শেষ না। কিন্তু আমরা এখানে যেটা আলোচনা করছি যে এটাও আমার একটু বুঝার বিষয় যে দুদকের কি এইটা তদন্ত করা উচিত না উচিত, বিশেষত এটা যেহেতু ভেরি সেনসিটিভ একটা কেস, বড় সিগনিফিক্যান্ট, মানে এটা ভলিউমেও বড় আর পদ বা অন্য কারণেও আমি মনে করি তারা শতপ্রণোদিত হয়েই এটার একটা তদন্ত। কিন্তু 20 দিন সময় লেগেছে দুদকের এই ঘটনা ঘটে যাবার পর চিন্তা করতে তারা তদন্ত করবে কিনা। আমি আবারও বলি না এটা ঠিক না, কিন্তু 20 দিন না, এটা 2.5 মাস পরেও যদি তারা করত এটাও যথেষ্ট। কারণ একটা প্রক্রিয়ায় তারা কাজ করতে হয়। আমরা যেরকম মনে করি পত্রিকা পড়বে, পরের দিন এটার একটা মামলা রুজু হয়ে যাবে বা একটা তদন্ত কমিটি হয়ে যাবে, এইভাবে কিন্তু কাজ হয় না। এটা যদি কারোর মানে আইনজীবী সাহেবের কাছে আমার প্রশ্ন, আপনার কি ধারণা দুদকের কাজগুলো এইভাবে হয়? কিন্তু এটা যদি ধরেন আপনিও রিড করেন নাই, অভিযোগও করেন নাই, তারা যদি 2.5 মাস পরেও তদন্তের কাজটা শুরু করতো, আপনি কি তাদেরকে অপরাধী বলবেন? না, এখন কথা হলো যে আমাদের দেশে দুদক তো অনুসন্ধান শুরু করে না। একটা কমিটি করতে তো আর আপনার 20 দিন লাগে না,
না না না, আমি আবারও দুদককে আসলে কাজ শুরু করতে একটা বড় ধাক্কা দিতে প্রয়োজন হয়, সেই ধাক্কার পরে ধাক্কা দিলে কাজ হয়। আমাদের দেশে তো ধাক্কা ধাক্কি করেই কাজ করি। উনি তো দুবার চিঠি দিয়েছেন, এই চিঠিটা দেওয়ার প্রেক্ষিতে দুদকের তো ওনাকে একটা জবাব দেওয়া উচিত ছিল মিনিমাম। দুদকের ডেইলি কত চিঠি যায় জানেন? আপনার কিন্তু ধারণা আছে? আপনি যদি চিঠিগুলির জবাব দিতে যান, দুদকের সেই লোকবল আছে কিনা দেখেন প্রথমে। না, দুদকের একটা চিঠির জবাব দেওয়া মানে কিন্তু এটাকে সিরিয়াসলি জবাব দিতে হবে। তার মানে দুদক যখনই একটা জবাব দিবে, এই জবাবের প্রত্যেকটা শব্দের দায় দায়িত্ব তাকে নিতে হবে। সুতরাং একটা চিঠি জবাব ড্রাফট করা কিন্তু আমরা যেরকম করে সহজ সরল ভাবে দেখি এরকম হয় না। একটা দপ্তর, একটা স্বতন্ত্র প্রতিষ্ঠান এভাবে পারে না কিন্তু। সুতরাং আমি মনে করি না, দেখেন আমি আবার কারেক্ট করে বলি, আমাকে আপনি যে আবেদন করেছেন এটা আপনি রাইটফুলি করেছেন। আপনাকে রেসপন্ড করে না এটা আমি এত গুরুত্ব দিচ্ছি না, কিন্তু তারা যে অ্যাক্ট করে নাই ওটাতে আমি আমি বলছি যে তারা তদন্ত করতে পারতো, তারা যত তাড়াতাড়ি করতো তাতে ওই যে জনমনে যে আগ্রহ, সেই আগ্রহটাতে তাদের দায়িত্ব ছিল এটা নিয়ে আগে করার। আমি ওই জায়গাটা মনে করি প্রকৃত যেটি সত্য সেটি উদ্ঘাটিত হওয়ার জন্য। আমি বলতে চাচ্ছি যে তদন্ত করুক এটা না, আমি বলছি একটা কমিটি করতে পারতো, যে আমরা তদন্ত শুরু করছি সেটাও তো আমাদের জানা না। তদন্ত তো একটা প্রক্রিয়ার ব্যাপার, আপনি ইউ আর রাইট। মানে আমি বলছি তারা একটা উদ্যোগের কথা যদি জানাই তো তাতেও কিন্তু সাধারণ মানুষ একটু ফিল করতো যে দুদক ইজ এটাকে কনসিডার করছে, তারা এটাকে কার্যকরভাবে তারা আসলে কোনো পদক্ষেপ নিচ্ছে। মাসুদ কামাল শুদ্ধাচার পুরস্কারও পেয়েছেন বেনজির আহমেদ, ঠিক তার বিরুদ্ধে যখন এই ধরনের অভিযোগ, যে কথা বলছিলেন নাইমুল ইসলাম খান, এই ধরনের আসলে যখন কোনো কেস আসে সেই সময়টাতে প্রকৃত সত্য উদ্ঘাটিত হবে সেটি আসলে আমরা প্রত্যাশা করতেই পারি। কিন্তু যখন বারবার আসলে দুদককে ধাক্কা দিতে হয়, কিংবা যে কথা বলছিলেন সালাউদ্দিন রিগান, যে অন্তত চিঠি আমরা পেতে পারতাম, সেই জায়গাগুলোতে আমরা কেন পিছিয়ে থাকি? দেখেন, শুদ্ধাচার পুরস্কারের কথা বললেন না, শুদ্ধাচার পুরস্কার তো আর এই সমস্ত আকামের জন্য পান নাই। নিশ্চয়ই ওনার কোনো কোনো কাজ ওনারা পছন্দ করেছেন, পেয়েছেন। এটা প্রফেশনাল মূলত। ওটার সঙ্গে কিন্তু এটার কতটুকু সম্পর্ক আছে আমি জানি না, ঠিক মানে সামগ্রিকভাবে দেখে কিনা যাই না। এখন প্রশ্নটা হলো কি, শোনেন, এই যে রিপোর্টটা উঠেছে, এই রিপোর্টটার সম্পূর্ণ ঠিক এটা আমি মনে করি না। রিপোর্ট কিন্তু অনেক ধোঁয়াশা আছে, এখানে অনেক প্রফেশনালিজমের অভাবও আছে। এতে আমি যতটুকু বুঝি, আমার ছোট জ্ঞান দিয়ে, আর নাইমুল ভাই তো সম্পাদক মানুষ, উনি আরো ভালো বুঝবেন, আমি যতটুকু বুঝি, মানে যেমন আমি যদি চিফ রিপোর্টার হইতাম তাহলে এই রিপোর্ট আমি এভাবে ছাড়তাম না, এগুলো পরিষ্কার কথা। তারপরেও এই রিপোর্টে কিন্তু আমাদের এখানে হয় কি জানেন, বাংলাদেশের পত্রিকাগুলো এবং বিভিন্ন মিডিয়ার রিপোর্টের কতগুলি বিষয় আছে, কিন্তু এখানে দেখে এই রিপোর্টটা ছাপার মতো সাহস আছে কিনা, এটাও কিন্তু অনেকে দেখে। ওই দিক থেকে যদি দেখি, এই রিপোর্টটা কিন্তু গত কয়েক মাসে, মানে গত এক মাসের মধ্যে সবচেয়ে আলোচিত একটা রিপোর্ট এটা কিন্তু। এবং ওদের ট্রিটমেন্টের মধ্যে আমার কাছে মনে হয়েছে, এই যে পুরো পাতাই প্রায় ওটা ছাপছে, এটার মধ্যে আমার কাছে কিছুটা মতলব এবং খুবই আলোচিত সমালোচিত বিষয় হয়েছে বর্তমানে। আমি এখানে কিছু মতলব পেয়েছি, যে একটা প্ল্যান করে তারা মাঠে নেমেছে যে এই কাজটা আমার করতে হবে। এটা একটা পোস্টারের মতো ছিল, হ্যাঁ, এবং এটা পুরো জিনিসের মধ্যে একটা মতলব ছিল বলে আমার কাছে মনে হয়েছে। হ্যাঁ, তো যেখানে এইটাই হলো মূল ঘটনাটা, বাংলাদেশের বেনজির সাহেব আইজিপি ছিলেন 14 বছর, উনি দুধে দেওয়া তুলসী পাতা ছিলেন, এটা আমি মনে করি না। এই দেশেই তো ছিলেন, এই দেশটা ছোট, কিন্তু অনেকে আপনি আধা ঘন্টা, আপনি 10 মিনিট আমার সঙ্গে আলাপ করেন, দেখেন বেড়ে যাবে, আপনি আমার আত্মীয় হন। সবাই সবকিছু জানে, কার কি কোথায় আছে। আমি হয়তো দলিলটা দেখি নাই, কিন্তু জিনিসটা আমরা জানি। কাজে বেনজির সাহেব অত একদম যেভাবে উনি নিজেকে উপস্থাপন করেছেন টিভির সামনে, সোশ্যাল মিডিয়া এসে, অত দরবেশনী না। কিন্তু উনি কিন্তু বারবার বলেছেন যে উনি যদি আসলে কেউ যদি প্রমাণ করতে পারে সব সম্পত্তি লিখে দিবেন। আমি একটা एग्जांपल দেই, কিছু বলা দরকার না, আমি একটা খালি एग्जांपल দেব আপনাকে। উনি এখানে 24টা পয়েন্ট ধরছেন, সর্বৈব মিথ্যা, 45টা পয়েন্ট ছিল, আর কয়টা হয়েছে। আচ্ছা, একটা কথা দেখেন, এই রিপোর্টের মধ্যে কিন্তু বলা হয়েছে একটা জিনিস, যে গুলশানে ওনার একটা ডুপ্লেক্স বাড়ি আছে, ওই সংক্রান্তে একটা শব্দ উচ্চারণ করছেন উনিও কিন্তু 23 মিনিট 52 সেকেন্ডে একটা ভিডিও করছেন। ভিডিওটা আমি খুব মন দিয়ে একাধিকবার দেখছি। এই 23 মিনিট 52 সেকেন্ডে গুলশানের ডুপ্লেক্স বাড়ির কথা কিন্তু উল্লেখ করে না, যা নাকি 8000 স্কয়ার ফিটের চেয়ে বড়, উল্লেখ করেন না। কিন্তু
এরকম একটা বাড়ি তো ওনার করার ক্ষমতা থাকার কথা না। এই জায়গাটিতে আবার মোহাম্মদ সালাউদ্দিন রিগান আপনার কাছে আসতে চাই। তিনি বলেছেন যে আসলে যদি কেউ প্রমাণ করতে পারে তিনি সব সম্পত্তি লিখে দেবেন, সেই সাথে বলেছেন উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে এই ধরনের কাজ করা হচ্ছে। আইনজীবী হিসেবে আপনি কি মনে করেন? না, উদ্দেশ্যপ্রণোদিত যদি করা হয়ে থাকে তাহলে উনি স্বেচ্ছায় দুদককে দরখাস্ত দেখ যে আমার এটা তদন্ত করে প্রকাশ করেন জনমনে। হ্যাঁ, আমি যদি স্বচ্ছ হই আমি নিজেই দরখাস্ত দিতে পারি যে আমার আবেদন আমার অভিযোগ তদন্ত করেন, উনি সেটা উনি দেখ। জি, কিন্তু সেই রকম পরিস্থিতি কি এই মুহূর্তে আছে বলে আপনি মনে করেন? যে কেউ দিতে পারে, আমার যে কেউ তার বিরুদ্ধে অভিযোগ করলে এটা দুদকের কাছে আবেদন করতে পারে। আমি আইনজীবী হিসেবে করতে পারি, আপনিও করতে পারেন সাধারণ জনগণ হিসেবে, কারণ এবং দুদকেরও স্বেচ্ছা তদন্ত করার ক্ষমতা আছে। জি, তাহলে সেই ক্ষমতা দেওয়া হয়েছে, উনি নিজেও সেটা চাইতে পারে, নিজে চাইতে পারে। উনি যদি মনে করে যে আমার বিরুদ্ধে রিপোর্ট করেছে, কিন্তু ওনার জন্য মোস্ট লাইকলি দুদকে যাওয়া না, মোস্ট লাইকলি ছিল যে পত্রিকাগুলোর বিরুদ্ধে তার একটা অভিযোগ আনা। তাহলে এখানে কি আসলে কোনো ধরনের দুর্বলতা কিংবা কোনো যে কথা মাসুদ কামাল বলছিলেন সেরকম কোনো আভাস আমরা পাচ্ছি কিনা? এই প্রশ্নের উত্তর আমি নিব, আমাকে একটা বিরতি নিয়ে ফিরতে হবে। নাঈমুল ইসলাম খান, দর্শকদের সাম্প্রতিক বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম দেশ সাম্প্রতিকে। নাঈমুল ইসলাম খান, যে আলোচনায় আমরা ছিলাম, যদিও বেনজির আহমেদ আমার কিছু কথা নামের ভিডিও বার্তা প্রকাশ করেছেন, নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করেছেন, এরপরে আসলে বেনজির আহমেদের কোনো দুর্বলতার আভাস কি আমরা পাচ্ছি কিনা? দুর্বলতার আভাস দেওয়া আমাদের কাজ না, আমরা করা উচিত না। এটা অলরেডি একটা সেন্সেশনাল রিপোর্ট, এখানে অনেক সেন্সেশনালিজম ওভার প্লে করছে অলরেডি, এটার মধ্যে আর বাড়ানো ঠিক না, এটা ফেয়ার না। কারণ উনি তো এসে এখানে কথাও বলতেছেন। আমি একটা কথা বলি যে আমার এখন হঠাৎ করে মনে পড়লো, উনি কিন্তু পত্রিকায় রিপোর্ট হয়েছিল গত বছরের আগের বছর বা কিছু একটা, উনি কিন্তু হাইয়েস্ট ট্যাক্স পেয়ারের একটা পুরস্কারও পাইছেন এনবিআর এর কাছ থেকে। এটা কোনো একটা আঞ্চলিক অফিস থেকে, মানে ওনার ট্যাক্সের ফাইলটা কোথায় আমি ঠিক জানি না। তার মানে আমি এর আগে কোনোদিন কোনো সরকারি কর্মকর্তা ট্যাক্স পেয়ার হিসেবে এরকম হাইয়েস্ট এরকম আমিও শুনি নাই। সো তার মানে ওনার অর্থ সম্পদ উনি করতেছিল ওনার পরিবার ইত্যাদির মাধ্যমে, ব্যবসা বাণিজ্য যেটাই হয়ে থাকুক, হ্যাঁ, দুর্নীতি অনিয়ম এগুলি আমি মনে করি যে এখন এই প্রশ্নটা পরিষ্কার উঠে গেছে। এখন এটা মানে ওনার দায়িত্ব, বেনজির আহমেদের দায়িত্ব যে উনি দুদকের কাছে শতপ্রণোদিত হইয়াও গিয়ে ওনার একটা হিসাব নিকাশ দাখিল করে দিতে পারেন। আর ওরা তো একটা কমিটি করছে যখন, টাকাটা কিন্তু হবে। আরেকটা কথা এই মুহূর্তে মনে করতে চাই, উনি কিন্তু আবার উনি শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন ছাড়াও উনি কিন্তু একজন মানে সাহসী এবং খুব সাকসেসফুল পুলিশ কর্মকর্তা, যার জন্য উনি আইজিপি পর্যন্ত হয়েছেন। কিন্তু আমাদের ইতিহাসের 2-3টা জায়গায় কিন্তু তার মানে কন্ট্রিবিউশন মানে গুরুত্বপূর্ণ ছিল। সেটা একটা হলো হেফাজতের ওই সময়টা মানে সামাল দেওয়া, এবং একই সাথে এত গুরুত্বপূর্ণ জায়গায় কাজ করতে কিন্তু আমরা বেনজির আহমেদ ছাড়া কাউকে দেখিনি। না, গুরুত্বপূর্ণ জায়গায় কাজ করেন অনেকেই, কিন্তু কতগুলি সময় যেমন জঙ্গি বিরোধী যে একটা দীর্ঘ সময় তাদের ভূমিকা ছিল। তো যাই হোক, কিন্তু আমি জঙ্গি বিরোধী বিরাট অবদান রেখেছি, এই জন্য আমি তো আর দুর্নীতি করতে অ্যালাউড না। তা আমি মনে করি যে এটার হিসাব নিকাশটা আমারও জানতে আগ্রহী। সেই অভিযোগ নিয়ে এখন আসলে দুদক নড়ে চড়ে উঠেছে। মোহাম্মদ সালাউদ্দিন রিগান, এই যে বিশাল সম্পদ, যদি এটি সত্যি হয়ে থাকে, সত্য মিথ্যা যাচাই করার দায়িত্ব নিশ্চয়ই দুদকের, কিন্তু যদি এটি সত্যি হয়ে থাকে, এই বিশাল সম্পদ নিঃসন্দেহে একদিনে তৈরি হয়নি। এতদিন আসলে দুদক কোথায় ছিল? আপনারা এতবার আসলে দুদককে বলেছেন, এর পরেও কেন দুদক আসলে কোনো পদক্ষেপ নিচ্ছিল না? সেটা দুদকের ব্যক্তিগত বিষয়, দুদক কেন পদক্ষেপ নিচ্ছে না? আর এদেশের দুদক তো নিজেরা কিছু করে না, আপনি চিঠি দিলে রিড করলে তারপর করে। আর দুদক আবার সব সময় দেখা যাচ্ছে যে ওই তহসিলদার, তারপরে সাব রেজিস্ট্রার, ছোটখাটো কাজ যারা করে তাদের পিছনে লাগতে বেশি অভ্যস্ত। কিন্তু অন্যায় আসলে সেটি ছোট হোক কিংবা বড় হোক, সব অন্যায়কে আসলে সমান চোখে দেখার কথা। কিন্তু সেটা তো আমাদের দুদক দেখতেছে না। যদিও জনগণের ট্যাক্স পেয়ারের টাকায় দুদক চলে, কিন্তু সবারটা তো ওনারা দেখতেছে না। কেন আমাদেরকে কেন আজকে চিঠি দিতে হবে, লিগেল নোটিশ দিতে হবে, তারপরে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করতে হবে? আমরা তো আর বলতেছি না যে ঘটনা সত্য বা মিথ্যা, আমরা বলছি একটা তদন্ত, একটা অনুসন্ধান। যেহেতু আইন আসলে দুদকের স্বেচ্ছায় অনুসন্ধানের ক্ষমতা দিয়েছে, আপনি কি মনে করছেন আপনারা আসলে রিট করবার আগেই দুদকের এই বিষয়ে অনুসন্ধান করা শুরু করার কথা ছিল কিনা? দুদক আমাদের আগেই দুদক স্বেচ্ছায় অনুসন্ধান করতে পারতো, করা উচিত ছিল। জি, এরপরেও কোনো তুলকালাম হলে কিংবা কোনো ধরনের ঘটনা প্রবাহ আসলে আলোচনা সমালোচনার সৃষ্টি হলে এরপরে দুদক নড়ে চড়ে বসে। মাসুদ কামাল, আগে দুদক কেন দেখে তাদের নিজস্বতা আসলে সক্রিয়তা প্রমাণ করে না? শুনেন, দুদক কিন্তু এখনো নড়ে চড়ে বসে নাই।
নড়েচড়ে বসছে আপনি কেমনে বুঝলেন? উনি আগে রিট করছে, এই রিটের পরে তো আদালত একটা নির্দেশনা দিয়েছে কিন্তু হ্যাঁ কমিটি করেছে, 3 সদস্যের কমিটি করেছে। আচ্ছা এই আজকে তারা ঘোষণা দিচ্ছে। আর অ্যাকচুয়ালি আমাদের একটা বলা দরকার, ওনার রিটের পাশাপাশি আরেকটা ঘটনা হলো যে ব্যারিস্টার সুমন এমপি উনিও কিন্তু আজকে দুদকে গেছিলেন। উনি তো গতকালকে গিয়েছিলেন, সরি গতকাল গেছিলেন, গতকাল গিয়েও একটা ওইখানেও একটা চিঠি দিয়ে আসছেন বাই লিগ্যাল। এখন ঘটনা হলো কি শুনেন আমি বলি, দুদক কেন নড়ে চড়ে বসে না বড়দের ক্ষেত্রে? বসে না এই কারণে, দেখেন আপনি এসালামের ঘটনা অনেকগুলি ধাপ পেরিয়ে এসে পরে শেষ পর্যন্ত উচ্চ আদালত কি বললো যে তারা কিছু বলবে না, মানে আদালত থেকে কোনো নির্দেশনা দেবে না, তবে এই প্রতিষ্ঠানগুলি চাইলে নিজেরা তদন্ত করতে পারে। এটা হলো আদালতের সর্বশেষ যে মন্তব্য ছিল এসালামকে নিয়ে। দুদক করছে কিছু? তারা তো দুদককে মানা করে নাই, বলছে তারা চাইলে, মানে দুদক চায় না। আচ্ছা কেন চায় না? না চাওয়ার কারণটা কি? সম্ভব আমি জানি না কেন চায় না, কারণ তাদের মনে করছে আমি বলতে পারবো না। আমার দৃষ্টিতে সম্ভাব্য কারণ দুইটা। এক নম্বর কারণ হলো তারা না করলে লাভবান হয়। এটা হলো একজন সাধারণ মানুষ হিসেবে আমার সন্দেহ দুদককে নিয়ে। ওরা যদি এদের ব্যাপারে কোনো পদক্ষেপ না নেয় তাহলে তারা ব্যক্তিগতভাবে অথবা গোষ্ঠীগতভাবে আলাদা আলাদা ভাবে লাভবান হয়। কিরকম লাভবান? বাংলাদেশের লাভ বিভিন্ন হতে পারে, ক্যাশ কাইন্ড অনেক কিছু হতে পারে। আমার এখান থেকে বদলি করেন না, হতে পারে। আজকে পত্রিকায় একটা রিপোর্ট আছে হতে পারে বাংলাদেশে এগুলো হয়, বিদেশি মুদ্রায় ঘুষ দেওয়ার দুদকের বাংলাদেশে এগুলো হয়। আচ্ছা এগুলো তারা লাভবান হয়, অতএব তারা নড়াচড়া করে না। দুই নম্বর হলো ভয় করে না। ভয় করে না মানে তারা জানে আমাদেরকে এখানে যে বদলি করে রাখছে, যে বদলি করে পাঠাইছে, আমার যে মানে চাকরি দাতা অথবা আমাকে যে নিয়ন্ত্রণ করতে পারে যারা, যে প্রতিষ্ঠান, যে ব্যক্তি, তাদের সঙ্গে এই লোকগুলির সম্পর্ক খুব ভালো। তাই তারা তাদের মাধ্যমে আমার উপর প্রেশার ক্রিয়েট করতে পারে, অতএব আমি কিছু করব না। তাহলে যখন নাকি আদালত থেকে বলা হয় করো, তখন বলে ভাই আমার তো কিছু করার নাই, আদালত আমাকে করতে বলছে এই জন্য আমি করছি। তাও তো এটাকে আমি স্লো করে দিছি। তারা এটা বলে তারা একটা মোটামুটি একটা ব্যবস্থা করে। এই কারণগুলি যতক্ষণ শুনেন না, আমি বলি ভাই পৃথিবীর কোনো দেশে বিচ্ছিন্নভাবে কেউ একজন এসে দুর্নীতি করবে, এত টাকা কামাই করবে, এটা হয় না। এই দুর্নীতিগুলি একটা বড় দুর্নীতির অংশ। এখানে লেনদেন আছে যে আমি করব, তুমি দেখো না, তোমাকে আমি এই জিনিস দিব। উনি বলবেন হ্যাঁ তুমি করো, আমি দেখবো না, আমাকে তুমি এটা বিনিময় এটা দিবে। এক ধরনের কেঁচো খুঁড়তে সাপের মতন অবস্থা। সাপ তোকে বের করছে না রে ভাই, সেরকমই অবস্থা কিনা? সালাউদ্দিন রিগান কি মনে করছেন? দুদক চাইলে স্বতন্ত্রভাবে কাজ করতে পারে, দুদকের সেই ক্ষমতা আছে, কিন্তু দুদক করতেছে না, সেটা দুদকের। বেনজির আহমেদ তিনি তো এখন আসলে ক্ষমতায় নেই, এরপরেও আসলে দুদককে এত ভাবতে হচ্ছে কেন? দুদক এত ভাবাচ্ছে কেন সবাইকে? সেটা দুদকের কর্মকর্তারাই ভালো বলতে পারবে। নাঈমুল ইসলাম খান, একটু বেশি হয়ে যাচ্ছে, আমরা কিন্তু এটা আলোচনা করেছি অলরেডি। বেশি হচ্ছে এই জন্য আমরা যেভাবে এখানে আলোচনা করছি, এখানে মিসআন্ডারস্ট্যান্ডিং এবং মিসরিপ্রেজেন্টেশন হইতেছে। এই নিউজ পেপারে এটা আসার পরে তার কিছুদিন পরে উনি নোটিশ দিচ্ছেন। এখন আমি কি ওনাকে বলবো আপনি নোটিশ দিতে 4 দিন দেরি করলেন কেন? এটা তো প্রশ্ন আসে না। এটা তো স্বাধীন সত্তা, উনিও একটা স্বাধীন সত্তা, তাদেরকে তাদের প্রক্রিয়ায় দিতে হবে। কিন্তু আবার একটা ডিফারেন্ট আলোচনা, আমি মাসুদ কামালের সাথে একমত। দুদক কি সবসময় আমাদের মানে আকাঙ্ক্ষার মানে অনুযায়ী সব কাজ করে না তো। সো আমি যেটা মনে করি যে দুদক করে নাই কেন এটা বলার মতো দেরি হয়ই নাই আসলে। এটা আর অলরেডি আজকে যখন দেখেন, আর একটা কথা, আরেকটা নৈতিকতার প্রশ্ন আছে আলোচনার ক্ষেত্রে। আজকে যখন অলরেডি একটা কমিটি হয়েছে, এরপরে আর এটা নিয়ে দুদককে কাঠগড়ায় না দাঁড় করায় আমাদের আরেকটু দেখতে হবে যে এই কমিটি ফাংশন করতে শুরু করে কিনা, তারা কি করে। কিন্তু নাঈমুল ঠিক যেই জায়গাটিতে সবার প্রশ্ন তুলছেন আসলে, দুদক কেন আসলে আইনজীবীরা রিট করবার পরে নড়েচড়ে উঠলো? দুদক কেন আসলে নিজের থেকে স্বতন্ত্রভাবে আগে থেকে সেই তদন্ত শুরু করলো না? না এরকম করে হয় না। দেখেন আপনি, দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। মানে আমরা আমাদের মানে কোন আলোচনাটাকে এত গুরুত্ব দিচ্ছি কেন আমি এটা বুঝতেছি না। কিন্তু দুদকের ক্ষেত্রে এটা একটা পত্রিকায় রিপোর্ট হয়েছে, এই পত্রিকার রিপোর্টের মধ্যে অসংখ্য ত্রুটি বিচ্যুতি ছিল, অসংখ্য ত্রুটি বিচ্যুতি, দুর্বলতা। এবং মাসুদ কামালও বলছেন, আমিও এগ্রি করি, এই রিপোর্টের মধ্যে একটা উদ্দেশ্যের অসাধুতা খুব স্পষ্ট। দি ওয়ে
দি রিপোর্ট ওয়াজ প্রেজেন্টেড, ড্রাফটেড ইত্যাদি। এটার অনেক উইকনেসেস আছে। তো এত তাড়াহুড়া করা দরকার ছিল? একজন ভালো এডিটরকে দিয়ে তো এটা একটু চেক টেকও করা দরকার ছিল, যে এটার মধ্যে সবকিছু কি প্রকৃতই অভিযোগ হিসেবে উত্থাপিত হইতে পারে কিনা। কিন্তু আমি দুদককে এখন বেনিফিট অফ ডাউট দিব। আজকে আমরা যখন আলোচনা করতেছি তার কয়েক ঘন্টা আগে তারা একটা কমিটি করে ফেলছে। এখন আবার তারা দেরি করলো কেন? এখন এইটা আমার মনে হয় না দিস ইজ টু অর্থাৎ দুদককে আসলে এখন তাদের মতন করে কাজ করার যে তাদের সময়টা মতো করে সেটা না, দেওয়া আমরা উচিত। এক্সপেকটেশনের চাপ রাখবো তাদের কাছে, যে তারা যেহেতু কমিটি করেছে এখন আমরা চাইবো যে এটা একটা স্বাভাবিক দ্রুততায়, অস্বাভাবিক দ্রুততায় না। কিন্তু সেই স্বাভাবিক দ্রুততায় আসলে দুদক এই জায়গাটিতে কাজ করবে কিনা, যেহেতু খুবই প্রভাবশালী একজন ব্যক্তি রাষ্ট্রে, সেটা কি মনে করছেন সালাউদ্দিন রিগান? দুদক করবে বা করবে না সেটা দুদক যখন কমিটি করবে, দুদকের নৈতিকভাবে একটা দায়িত্ব আছে। ইতিমধ্যে কমিটি গঠন হয়েছে এই বিষয়টি নিয়ে। কমিটি গঠন হয়েছে সেটা তো আমরা জানলাম, কিন্তু সেটা তো এখন আমাদের নোটিশে তো আমরা বলছি আমাদেরকে জানানোর জন্য। জি, সাধারণত সরকারি অফিসে যতটা চিঠি দেওয়া হয়, জি, অফিসগুলোর দায়িত্ব থাকে যে এই চিঠিটা জানানো। আমাদেরকে এখনো কিছু জানায় না। সাংবাদিকদের হাতে তো আমরা সেই তথ্য তো পেয়েছি। সেই অনুসন্ধান কমিটির সদস্যরা হয়েছেন উপপরিচালক হাফিজুল ইসলাম, সহকারী পরিচালক নিয়ামুল হাসান গাজী এবং জয়নাল আবেদিন। সেটা কালকে হয়তো আমরা কোর্টে জানবো। অর্থাৎ আপনি এখনো আসলে খুব একটা আশা দেখতে পাচ্ছেন না যে দুদক আসলে এই বিষয় নিয়ে খুব কার্যকরভাবে কোনো পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছে? কারণ এই গত এক মাসে এর চেয়ে বড় কোনো রিপোর্ট পত্রিকায় আসে নাই দুর্নীতি নিয়ে। তো দুদক এটা তো একটা স্বাভাবিক একটা কমিটি করতেই পারতো, আমাদের আগেই করতে পারতো। জি, কিন্তু সেই রিপোর্টের আসলে শুদ্ধতা নিয়ে কিংবা সেই রিপোর্ট আসলে কতখানি উদ্দেশ্য প্রণোদিত সেটি নিয়েও তো আসলে আমরা সেটা নিয়ে প্রশ্ন করতে, আমি তো বলি নাই যে রিপোর্টটা সঠিক বা ব্যাঠিক। আমি বলছি একটা অনুসন্ধান করার দরকার, যাতে জনমনে জিনিসটা পরিষ্কার। যেহেতু অনুসন্ধান করতেই হবে, সেটি শুধুমাত্র বেনজির আহমেদের বিপক্ষেই কেন করতে হবে? তাহলে এই রিপোর্টটি বা কতখানি সঠিক সেটি নিয়েও এক ধরনের অনুসন্ধান হতে পারে কিনা? ওইটা তদন্তে তারা বের করবে। এইটা আবার ঠিক না যে পত্রিকাতে একটা জিনিস অংশ ভুল গেছে এই জন্য দুদক আবার এটাও বিবেচনা করবে না। তাদের সামগ্রিক তদন্তে যখন কিছু একটা বেরোবে তখন পত্রিকার ভুল থাকলে সেটা ধরা পড়বে, কিন্তু পত্রিকার ভুল দুদকের ফাংশন। জি, এই জায়গাটিতে আমি একটু প্রশ্ন রেখে যেতে চাই মাসুদ কামাল। আমরা এর আগেও কিন্তু আসলে দুদকের বিভিন্ন সময়ের অনেক ধরনের সাজার কার্যকর রায় হতে দেখেছি। খুব হেভি ওয়েট যারা ছিলেন এই ধরনের আসামি তাদের বিরুদ্ধে রায় হতে দেখেছি। এবার আসলে আমরা সেটি দেখবো কিনা? বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম দেশ সাম্প্রতিকে মাসুদ কামাল। এর আগেও বেশ কিছু হেভি ওয়েট মামলার আমরা শাস্তি হতে দেখেছি। এই মামলায় কি আসলে আমরা সেরকম কিছু দেখবো, নাকি আসলে যথেষ্ট প্রভাবশালী কর্মকর্তা ছিলেন দেখে এই ধরনের কিছু আমরা দেখবো না? শুনেন, হেভি ওয়েট যেগুলি বলেন না, এটা হয় কি, এখানে ওয়েটটা আপনি কিতে মাপবেন? বাটখারাটা কি আপনার? আমাদের এখানে বাটখারা হলো রাজনৈতিক বাটখারা। যদি সরকারি দলের কেউ হয় তাহলে তাদের ওয়েট মানে টেরি পায় না। সরকারি দল না হলে পরে সে হেভি ওয়েট তারা আপনি শাস্তি দেবেন, যত বড় হোক না কেন। সরকারি দল করে না। বেনজির সাহেব যদি বিএনপি করতো, দেখতেন তার বিরুদ্ধে মামলা হয় কিনা। আবার এই দফায় যদি বেঁচেও যায়, হাইপোথেটিক্যালি ধরেন আজকে থেকে 15 বছর পরে, ধরেন আরো 15 বছর পরে যদি বিএনপি ক্ষমতা আসে, এই বেনজির আহমেদের এই ঘটনা নিয়ে তারা মামলা করবে, এই দুদক করবে। এটি নিয়ম বাংলাদেশে। কারণ সরকারে যে আছে তাকে বিব্রত করবে, বিব্রত সরকার হতে পারে এমন কাজ। কিন্তু সেখানে কি আসলে আইনের যে সঠিক দৃষ্টান্ত হওয়ার কথা ছিল সেটি আমরা দেখতে পাই না? এই দৃষ্টান্ত কি খারাপ নাকি? এটাও কি দৃষ্টান্ত? এরই তো দৃষ্টান্ত যে কোনো বিচার হবে না। সরকারি দল করে না, আপনার কোনো বিচার হবে না। তাই কি নাইমুল ইসলাম খান, রাজনৈতিক প্রভাবই বড় কিনা? না, রাজনৈতিক প্রভাব, আর্থিক প্রভাব, অবশ্যই এগুলি তো আমাদের বিচার ব্যবস্থা। এটা কিন্তু শুধু বাংলাদেশে না, আবার আমরা বাংলাদেশকে নিয়ে এত খারাপ একচেটিয়া বললে হবে না। ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ সর্বত্রই মোটামুটি বিচারালয়গুলি একই মানে কাছাকাছি ধরনের মানে ভাবে পরিচালিত হয়। রাজনৈতিক প্রভাব সেখানে আছে, ইন্ডিয়াতেও আছে। তা আমি আবারও বলছি যে এটা মানে আলোচনাটা আসে নাই যে এক সময় প্রথম আলোর সাথে এই বাংলাদেশ প্রতিদিনের খুব ফাইট হইতো, ইফ ইউ রিমেম্বার। যুগান্তরের ফাইট হইতো, একজন আরেকজনের স্বার্থের এগেনস্টে করছে, নোংরামির চূড়ান্ত। বেক্সিমকোর বিরুদ্ধে প্রথম আলো, এরকম তারা ধরে আপনারা যদি কোনোদিন ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজম হয় তা এগুলির রহস্য উদ্ঘাটন। আচ্ছা, প্রথম আলোতে তখন বিরুদ্ধে বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে রিপোর্ট হওয়ার কারণগুলি কি কি?
এগুলিও কিন্তু চমৎকার রিপোর্টিং হতে পারে, আমাদের এখানে হয় না, আমাদের সেই সামর্থ্য নেই। তা আমি এইখানে একটু উল্লেখ করে রাখতে চাই, বলতে মানে প্রাসঙ্গিকভাবে আসে নাই, সেটা হলো যে বসুন্ধরা গ্রুপের সাথে তারই এক সময়কার সহকর্মী, এই যেটা রংধনু গ্রুপ, এখন তাদেরও এখন টেলিভিশন আছে, নিউজ পেপার আছে, তাদের সাথে বসুন্ধরা গ্রুপের সম্পর্কটা অত্যন্ত বৈরী। এটা কিন্তু আজকে না, এটা অনেক দিন হয়ে গেছে, খুব বৈরী সম্পর্ক। এবং বৈরী সম্পর্কের কারণে রংধনু গ্রুপও নিজেরাও পত্রিকা বের করছে, টেলিভিশন করার চেষ্টা করতেছে, কতটুকু সফল হবে জানি না। বেনজির সাহেবের সম্পর্ক বোধহয় শেষের দিকে ওই রংধনু গ্রুপের সাথে ঘনিষ্ঠতাটা ছিল, এবং এর জন্য মানে এটার সত্যাসত্য নিয়ে আমি কথা বলছি না, আমি বলছি যে এটাও একটা প্রেক্ষাপট হয়ে থাকতে পারে কিনা। না না, পারে না, পারার সম্ভাবনা খুবই উজ্জ্বল, যেহেতু বেনজির আহমেদ ওই মানে ওনার কি যেন নাম, রফিক সাহেবের পক্ষে, সুতরাং বেনজির সাহেবকে আঘাত করলে রফিক সাহেবকে কাবু করা উদ্দেশ্য প্রণোদিত হতে পারে, এটা উদ্দেশ্য প্রণোদিত, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু আমাদের এখানে উদ্দেশ্য প্রণোদিত সাংবাদিকতার ভুরি ভুরি উদাহরণ আছে। নিশ্চয়। মোহাম্মদ সালাউদ্দিন রিগান, যে উদ্দেশ্য প্রণোদিত রিপোর্টের কথা আমরা বলছি, যদিও আসলে এখনো কোনো তদন্ত প্রতিবেদন আমাদের হাতে এসে পৌঁছায়নি, সে কারণে আমরা কাউকেই দোষী বলতে পারছি না। সেই জায়গা থেকে কি মনে করছেন, বেনজিরকে বহু দোষ দেওয়া হয়েছে, শুধুই আসলে কোনো একজন যিনি আসলে সরকারি কর্মকর্তা ছিলেন সে কারণে তাকে দোষী সাব্যস্ত করাই কোনো একটি পক্ষের মূল কারণ কিনা? সেটা তো আমরা বুঝতেছি না যে এটা উদ্দেশ্য প্রণোদিত বা উদ্দেশ্য প্রণোদিত না, সেটা তদন্তের পরে জানা যাবে। সেই তদন্ত আসলে কতখানি সুষ্ঠুভাবে হবে বলে আপনি মনে করেন? আমরা আশা করি দুদক যদি একটা কমিটি করে থাকে তাহলে সেটা তদন্ত আশা করি সুষ্ঠু হবে। জি, সেই আশা আসলে আমরাও করতে চাই। মাসুদ কামাল, আবার আপনার কাছে আসি। এই যে আমরা প্রতিবারই আসলে যে কোনো ঘটনার পরে আমরা সুষ্ঠু তদন্তের একটি আশা করি, সেই আশা আসলে কতখানি প্রত্যাশা কিংবা সফলতা পায়? দেখেন, এটা সময়ের উপর নির্ভর করবে, এবং এটা অনেক কিছুর উপর নির্ভর করবে যে রাজনীতি কোন দিকে যাচ্ছে, তার এই দুদকের উপর কেউ প্রভাব বিস্তার করছে কিনা, বেনজির সাহেব কতটুকু সরকারের সঙ্গে সংশ্লিষ্ট থাকতে পারছেন, অথবা প্রথম আপনার কালের কণ্ঠ যে কর্তৃপক্ষ বসুন্ধরা গ্রুপ, তার সঙ্গে বেনজির সাহেবের কোনো আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাচ্ছে কিনা, এই অনেকগুলি এখানে ফ্যাক্টর কিন্তু ভাই কাজ করবে এখানে। বিষয়টা হলো, শুনেন, বিষয়টা হলো কি, যে কথাটা রিগান সাহেবরা বলেছেন, আমি ওটাই বলি যে একটা পত্রিকায় একটা রিপোর্ট হয়েছে, এখানে দুটো হতে পারে, হয় পত্রিকা ভুল অথবা বেনজির সাহেব করাপ্ট, দুটো যে কোনো একটা। যদি পত্রিকা ভুল হয় তাহলে পত্রিকার ভুলের ব্যাপারে পত্রিকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশে একাধিক প্রতিষ্ঠান আছে, তাদের এই প্রতিষ্ঠান তাদেরও কিন্তু অগ্রসর হওয়া উচিত আমি মনে করি। অথবা তাদের কাছে বেনজির সাহেব যেতে পারতেন, উনি যাননি। উনি যেভাবে এটাকে প্রতিবাদ করেছেন আমার কাছে মনে হয়েছে উনি বোধহয় একটা আপোষের রাস্তায় হাঁটছেন। যদি আপোষের রাস্তায় হাঁটেন উনি, তাহলে আমার মনে হয় শেষ পর্যন্ত আমরা খুব যে ধরনের প্রত্যাশা করছি দুদক একটা বিশাল কিছু আমাকে উদ্ঘাটন করে দেবে, আমার মনে হয় সেই প্রত্যাশাই থাকবে। নাইমুল ইসলাম খান, আপনিও কি তাই মনে করেন আমরা আসলে আপোষ দেখতে পাবো শেষ পর্যন্ত, নাকি কোনো তদন্তের প্রতিবেদন দেখতে পাবো? আমি বলবো যে আমি ফ্যাক্টস গুলি একটু জানতে চাই। এটা যদি দুদকের তদন্তের মাধ্যমে হয়, অথবা অলরেডি ডক্টর বেনজির আইজিপি, ফরমার আইজিপি বেনজির সাহেব যেভাবে বক্তব্য দিয়েছেন, সেখানে যদি কোনো মিসিং পয়েন্টস থাকে, যেটা অলরেডি মাসুদ কামালও বলছিলেন, ওই মিসিং পয়েন্টস গুলিতেও তার বক্তব্যগুলি দিলে আমাদের আপাতত স্যাটিসফ্যাকশন হয়। আর দুদকের জন্য এক রকমের চ্যালেঞ্জ দিয়ে বলেছেন, যদি আসলে কেউ প্রমাণ করতে পারে তিনি সব সম্পত্তি লিখে দিবেন, এমন চ্যালেঞ্জ দিয়েছেন। ভেরি ইন্টারেস্টিং, দেখা যাক না, দুদক তো এই চ্যালেঞ্জ নিচ্ছে হয়তো। এই চ্যালেঞ্জে পরমান সালাউদ্দিন রিগান আপনাদের কি বলার আছে? আমি একবারই বলেছি, যদি উনি নিজেও দুদকে আবেদন করতে পারে, চ্যালেঞ্জ তো পাবলিকলি দেওয়ার দরকার নেই, উনি স্বেচ্ছায় দুদকে আবেদন করুক যে তদন্ত করে একটা প্রতিবেদন জনগণকে জানাই দেয়, এটা আরো সবচেয়ে সহজ উপায়। এবং তিনি কিন্তু আরেকটি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যে বাড়ি নিয়ে কিংবা যে কোম্পানি নিয়ে আমরা কথা বলছি, সেগুলো কিন্তু তার স্ত্রী এবং তার 2 মেয়ের নামে আছে। আমি আপনাকে বলছি যে উনি তো পাবলিককে চ্যালেঞ্জ দেওয়ার কোনো দরকার নেই, উনি স্বেচ্ছায় দুদকে একটা আবেদন করতে পারে, এটা সবচেয়ে সহজ। দুদক যদি মনে করে যে আমরা কোনো অনুসন্ধান করে কিছুই পাই নাই, তাহলে এটাতে উনি অব্যাহতি পেয়ে তখন উনি পত্রিকার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। পত্রিকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়, মিথ্যা রিপোর্টে যে পত্রিকার বিরুদ্ধে মানহানি করা যায়, এরপর সবই পত্রিকার বিরুদ্ধে মামলা করবে। সেই ব্যবস্থাও কেন নিচ্ছেন না সেটা নিয়েও একটি প্রশ্ন। এই জন্য আমরা এখন বলতে চাচ্ছি যে উনি অন্তত দুদকের একটা তদন্ত হওয়া উচিত, এরপরে ঘটনা সত্য না মিথ্যা প্রকৃত তথ্য দিতে হবে। মাসুদ কামাল, কেন আসলে তিনি এখনো কোনো রকম ব্যবস্থা নিচ্ছেন না? এটা তুমি বলতে পারবেন কেন নিচ্ছেন না। যেমন আমি বলি আপনাকে, আমি যতটুকু বুঝি, বেনজির সাহেবের এই নিউজটা হওয়ার পরে ওনার উচিত ছিল যে প্রেস কাউন্সিলের কাছে যাওয়া,
প্রেস কাউন্সিলের পত্রিকার এই রিপোর্ট, যদি উনি মনে করেন যে ওনার বিরুদ্ধে মানহানি করা হয়েছে, উনি এটা নিয়ে কিন্তু মামলাও করতে পারতেন, মানে নর্মাল আদালতে মানহানি মামলাও করতে পারতেন, তাহলে কিন্তু একটা পদ্ধতির মধ্যে আমরা ঢুকতে পারতাম। কিন্তু উনি কিন্তু দীর্ঘদিন কোনো পদ্ধতির মধ্যে যান নাই, মাঝখান থেকে একটা আধ্যাত্মিক স্ট্যাটাস দিচ্ছেন ফেসবুকে যে কি কুৎসার কিসা আবি বাকি হয়, তো এই কথাগুলো অর্থ হয় না। তাহলে উনি যেটা বললেন এইটাই কি ওনার সে কুৎসার কিসা, তো কুৎসার আবার কিসা হয় কি রে ভাই? নাকি আসলে সামনে আমরা আরো মানে অনেক কি? কিছু দেখতে মানে যাচ্ছি, হয়তো কি উনি অপেক্ষা এটা করছে বলছিলেন, আমাদের জন্য এটা নাসিম ভাই? বলার পর এটা দেখে হয়তো ওই পক্ষ বসুন্ধরা হয়তো ভয় পেয়ে গেছে যে বিরোধীরা হয়তো কিছু তাহলে প্রকাশ করে দিবে, তখন হয়তো আপোষে আসছে। কি হয়েছে ভাই আমি জানি না, এগুলি আমি সব হাইপোথেটিক্যাল কথা বলতেছি, জি কি হয়েছে জানি না, বলতে পারবো না। না, আমরা আমার মনে হয় আমরা একটু আমাদের আলোচনা একটু প্রিমেচিউর হয়ে যাচ্ছে, এই জন্য হাইপোথেটিক্যাল হতে বাধ্য। তা আমি যেটা মনে করি যে এই দিকটার একটা ক্লারিফিকেশন আর একটু ডিটেল আসলে, এবং দুদকের কাছে যেহেতু ব্যাপারটা গেছে, মানে দুদক যেহেতু অলরেডি কমিটি করেছে, তারা যদি একটু অ্যাক্ট করে, সেই তদন্তের রিপোর্ট আসার পর ওনার যে সোশ্যাল মিডিয়াতে বক্তব্য বা একটা রিটেন স্টেটমেন্ট, এটা আমি জাস্টিফাইড মনে করি একটা কারণে, একটা পয়েন্ট অফ ভিউ থেকে। কারণ এটা পত্রিকায় রিপোর্ট বেরিয়েছে, উনি পত্রিকার সাথে কনফ্রন্টেশনে যেতে চান নাই, উনি মনে করেছেন পত্রিকার রিপোর্টের ইম্প্যাক্ট হয়েছে জনমনে, আমিও সোশ্যাল মিডিয়াতে জনমনে আমার বক্তব্যটা আমি দিয়ে দিই। সো এটা এরকম একটা ডিসিশন কিন্তু একজনের হইতেই পারে। কিন্তু এখন যেহেতু সিনে দুদক আসছে, তখন ব্যাপারটা হয়তো পরিবর্তন, এবং দুদকের সেই তদন্তের পরেই হয়তো সত্যি না মিথ্যা, আসল সত্যি সাধারণ মানুষ জানতে পারবে। নাঈমুল ইসলাম খান, মাসুদ কামাল এবং মোহাম্মদ সালাউদ্দিন রিগান, ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আগামী দেশ সাম্প্রতিক দেখবার আমন্ত্রণ রইল। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।